ছিলেন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই সময়ে তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নানানভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে কয়েক দফায় হামলা করে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে লাঠিপেটা করে বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয়। তার শহীদ হওয়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়ার মানুষ দেখেছে এবং আবু সাঈদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে 9 এপ্রিল। আমরা আপনাদেরকে যেটা বলতে চাই, 9 এপ্রিলের মধ্যে যেহেতু আবু সাঈদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাঈদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্ত রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। এই মামলার প্রধান আসামি কে? সব মামলারই প্রধান আসামি শেখ হাসিনা, কিন্তু আপনাদেরকে যেটা আমরা বলেছি আগেও যে যেহেতু আমরা এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মামলাতে কমান্ড রেসপন্সিবিলিটির কারণে আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে, এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। সেই হিসাবে কি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়তে যাচ্ছে? আমরা ওইভাবে বলবো না, কারণ শেখ হাসিনা হত্যা সহ সব ঘটনার দায়ে তার বিরুদ্ধে আমরা সম্পূর্ণ আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করতে যাচ্ছি। সেজন্য শেখ হাসিনারটা আলাদাভাবেই হবে। আবু সাঈদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সব কিছু উল্লেখ থাকবে, কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে। আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে। এখন পর্যন্ত আমরা 4 জনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি। এই 4 জন সরাসরি সম্পৃক্ত? এই 4 জন সরাসরি সম্পৃক্ত। 2 জন তো গুলি করেছে বুকে, আর 2 জন হামলা করেছে, মিছিলে হামলা করেছে, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বয়ং এই হামলার সাথে জড়িত ছিল। জুলাই বিপ্লবের আইকনিক ঘটনা, কিন্তু এই মামলাটা দায়ের করতে আপনারা এতটা সময় নিলেন কেন? এটার কারণ হচ্ছে যে তদন্ত আমরা ঢাকা কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে আমরা প্রধানত মনোসংযোগ করেছিলাম, কারণ ব্যাপক মাত্রার নিষ্ঠুরতা হয়েছে ঢাকায়, সেগুলোর এভিডেন্স যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে আমরা বেশি মনোযোগী ছিলাম। রংপুরের ব্যাপারে তদন্ত আমাদের অব্যাহত ছিল এবং রংপুরে যেহেতু 2টো মামলা হয়েছে, একটা হচ্ছে পুলিশ বাদী হয়ে করেছে আর একটা তো তার ভাই করেছে, যেহেতু পুরো ঘটনার তথ্য প্রমাণাদি আমাদের হাতে চলে এসেছিল সেজন্য আমরা খুব বেশি ওয়ারিড ছিলাম না রংপুরটাকে নিয়ে। আমরা অন্যান্য ঢাকার যে নিষ্ঠুরতার ঘটনাগুলো সেগুলোর ব্যাপারে বেশি মনোযোগী ছিলাম। তো এটা রিপোর্ট তৈরি হয়ে গেছে, রিপোর্ট আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। শেখ হাসিনার বিরুদ্ধে যে আলাদা প্রতিবেদনটা দিবেন ওইটার একটা সময়সীমা কি বলা যায়? আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে ইনশাল্লাহ আমরা হয়তো এ মাসেই পেরে যাব। আমাদের চূড়ান্ত দফার কাজ চলছে, আশা করছি এ মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, বাট তারপরেও চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে শহীদ পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে একটা দরখাস্ত দেওয়া হয়েছে যে আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বিশেষ করে পুলিশের যারা অভিযুক্ত এরকম
আগেও এই ধরনের অভিযোগ প্রসিকিউশন থেকে আমরা পেয়েছিলাম যে এরকম অসহযোগিতা, সেই জায়গায় কোনো পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে? একটা হচ্ছে যে ট্রাইব্যুনালের থেকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের গ্রেপ্তার করার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যেটা আমি বলবো অসহযোগিতা না, এটা ছিল তাদের ভেঙে পড়া একটা প্রশাসন, তারা আমাদের সাহায্য করতে পারেনি এবং দু একটা জায়গার থেকে অসহযোগিতা ছিল। তবে ক্রমান্বয়ে সেই পরিস্থিতির উন্নতি হয়েছে, যেটা আপনি প্রশ্ন করেছেন, উন্নতি হয়েছে এবং তারা এখন আগের চেয়ে অনেক বেশি এফিসিয়েন্সি দেখাতে পারছেন এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রেও তারা সফল হচ্ছেন। সুতরাং আগের চেয়ে অবস্থার পরিবর্তন হয়েছে। শহীদ পরিবারগুলো যে অভিযোগগুলো করেছেন সেখানে দুই ধরনের আসামি আছে। একটা হচ্ছে ট্রাইব্যুনালের থেকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা, আরেকটা হচ্ছে যে থানাগুলোতে যে মামলা হয়েছে সেখানে। তো থানার যে মামলাগুলোতে সেখানে অনেক বেশি আসামি আছে। স্থানীয় প্রশাসন তাদের গ্রেপ্তারের ব্যাপারে কিছুটা সমস্যা সেখানে আছে বলে আমরা জেনেছি, কিন্তু সেটা যেহেতু আমাদের ব্যাপার না, এই বিষয়ে প্রশ্নের জবাব দেওয়াটা আমি সঠিক মনে করছি না। আমাদের মামলার সাথে রিলেটেড যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে এটুকু বলতে পারি। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কতটি মামলা দায়ের করেছেন আপনি? আচ্ছা, এই প্রশ্ন আপনি অফিস থেকে জেনে নেবেন, আমি এত পরিসংখ্যান দিতে অফিস পারবো থেকে তো কেউ কথা বলে না, আপনার না। সব এটা সবকিছু তো মিডিয়াতে আপনার কেউ কথা বলে না। সবকিছু একটা তো- বিষয় আছে, এটিএম আজহারের মামলা অ্যাপিলেট ডিভিশনে চলছে। এই ট্রাইব্যুনালে আগের 71 সালের ঘটনায় অনেক মামলা তদন্তাধীন এবং ট্রায়াল আছে। এই মামলাগুলোর কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? নতুন কোনো সিদ্ধান্ত নয়। আগের যত মামলা আছে, আগের যা মামলা আছে সেগুলো নিয়মে আইন অনুযায়ী চলমান থাকবে এবং আইনের মেরিট অনুযায়ী সাক্ষ্যের গুণগত মান বিশ্লেষণ করে যা যা হওয়ার কথা সেটাই হবে। আর যেগুলো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে যথারীতি সেভাবে চলবে। এখানে আমাদের নতুন কোনো সিদ্ধান্ত নেই। এটিএম আজহারের প্রসঙ্গে আপনি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন আমাদের। না, সেটা তো আমি বলেছি। দেখুন, ওই মামলাটা নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল, আমরা প্রতিবাদ দিয়েছি আমার অফিস থেকে, সেটা ছাপাও হয়েছে। যে মামলাটির কথা বলা হয়েছে, যেটা রিভিউ পেন্ডিং সুপ্রিম কোর্টে, সেই রিভিউতে আমি আইনজীবী হিসাবে কোনো শুনানিতে অংশগ্রহণ করি নাই। তো সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসবেই না। আমি আগে যখন আসামি পক্ষের আইনজীবী ছিলাম 2010 সালে, আর আজকে 2025 সালে এসে যখন আমি চিফ প্রসিকিউটর হয়েছি, আমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা খুবই অস্বাভাবিক নয়। হাইকোর্টে এরকম ঘটে যে একজন আইনজীবী ট্রায়াল কোর্টে একটা মামলা করেছেন, আবার হাইকোর্টে এসে দেখা যাচ্ছে অপরপক্ষ যদি আসার চেষ্টা করেন, তাহলে সেই ক্ষেত্রে অপরপক্ষে তিনি মামলাটা করবেন না। এটাই হচ্ছে নীতিগত পজিশন। তা আমি যেহেতু অফিসিয়াল পজিশন হিসাবে চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে এই মামলা শুনানিতে অংশগ্রহণ করতে পারি না, আমি করিও নাই, এবং সেটা আদালতকে আমি সরাসরি জানিয়েছি যে আমি এই মামলা শুনানিতে অংশগ্রহণ করতে পারবো না। আমার পক্ষে অন্য প্রসিকিউটর এই মামলা শুনানিতে অংশ নিচ্ছেন। যারা এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যটা সৎ না, কারণ তারা জানেন যে এই মামলাতে আমি কোনো সাবমিশন রাখি নাই, এই মামলাতে আমি শুনানি করতে যাবও না। শুধুমাত্র চলমান বিচার প্রক্রিয়া নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা এবং চলমান বিচার প্রক্রিয়া যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে কিন্তু এক ধরনের সিন্ডিকেটেড অপপ্রচার আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। প্রথম আলো কর্তৃপক্ষ আমাদের প্রতিবাদ ছেপেছেন, আমরা আশা করছি যে ঠিক আছে, এই বিষয়টা এখানে নিষ্পত্তি হবে। কিন্তু ভবিষ্যতেও যদি ভুল তথ্য দিয়ে ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আইন অনুযায়ী সব কিছু হবে ইনশাআল্লাহ।